চেঙ্গিস খান বিশ্ব জয় করার ধান্দায় 4 কোটি মানুষ হত্যা করছিল। চেঙ্গিস খান একটা টাইমে সে বিছানায় পড়ে যায়, মৃত্যুর কাছাকাছি চলে আসে, তখন তার ভিতরে একটা আফসোস জাগে। সে তার উজিরে আজমকে ডাইকা বলে যে, উজিরে আজম, আমি ক্ষমা চাইতে চাই, কিন্তু আমি তো বহু দেশের মানুষকে হত্যা করছি, কোন দেশে যায় ক্ষমা চাইতে পারি? একটা দেশের নাম বলো, আমার তো হাতে সময় কম। তখন ওই উজিরে আজম যে কথাটা বলছে, ওই কথাগুলা এখনো মঙ্গোলিয়াতে চেঙ্গিস খানের কবরে স্বর্ণ অক্ষরে লেখা আছে। সেই কথাগুলো কি জানেন? হিমালয়ের কাছাকাছি একটা দেশ আছে বাংলাদেশ, মহারাজ আপনি সেই দেশে যায়া আওয়ামী লীগের নাম লেখান। আওয়ামী লীগ দলের নাম লেখাইলে আপনার যে হারাম কাজগুলা, আপনার যে হত্যাকাণ্ডগুলা, আপনার খুন খারাপি সব ইনসাফে পরিণত কইরা দিবে তারা। ওই দলের লোকই আপনাকে ইনসাফি বানায় দিবে, আপনার সবকিছু জায়েজ কইরা দিবে। বুঝছেন কথাটা? কথাটা আসলে মজা কইরা বললাম, যোগ করলাম একটু, কিন্তু কথা হচ্ছে কি জানেন, সত্যি সত্যি যদি আপনি আওয়ামী লীগে যোগ দিতে পারেন, যে কোনো অন্যায় কইরা, যে কোনো জুলুম কইরা, আপনাকে না ইনসাফি বানায় দিবে আওয়ামী লীগের ভক্তরা। যেভাবে শেখ হাসিনাকে ইনসাফি বানায় দিছে, আশ্বাস করে তারা বলে না আগেই ভালো ছিলাম, এর অর্থ কি জানেন? এখন খারাপ আছি। আর এই খারাপ থাকার মধ্যে আমাদের সুশীল সমাজও আছে, তারাও ভালো নাই। তারা বলে না যে তারা আওয়ামী লীগ করে, কিন্তু তাদের কথাবার্তায়, চাল চলনে বোঝা যায় যে তারা আওয়ামী লীগ করে। আর আওয়ামী লীগ একদিন ফেরত আসবে, এটা তারা বিশ্বাস করে। দেখেন না ভাই ব্রাদার, শেখ হাসিনার এই যে 1500 হত্যাকাণ্ড, আয়না ঘর, টাকা লুটপাট তার সরকারের টাইমে, এগুলা কি তারা বিশ্বাস করে? না, তারা বিশ্বাস করে না। আর এই বিশ্বাসটা না করার পিছনে কারণ কি জানেন? আমাদের মতো অনেক বুদ্ধিজীবীরা তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে যে শেখ হাসিনা নির্দোষ, এটা বুঝাইতে সক্ষম হয়েছে। ডে বাই ডে একটু একটু কইরা এরা বুঝাইছে, এই অনলাইনে এসা বুঝাইছে, বিভিন্ন টক শোতে যায় বুঝাইছে। আচ্ছা, টক শোর কথা যখন মনে পড়লো, টক শোতে যারা অনুষ্ঠান পরিচালনা করে, মানে অনুষ্ঠানটা যারা পরিচালনা করে, তারা কি সাংবাদিক? না, তারা সাংবাদিক না। সাংবাদিককে এত ছোট করে দেখার কারণ নাই, তবে সাংবাদিকতার একটা অংশ হইতে পারে সেটা। যেমন খালেদ মহিউদ্দিন সাংবাদিকতার একটা অংশ। খালেদ মহিউদ্দিনকে নিয়ে কেন কথা বলতেছি আজকে? গতকালকেও বলার ইচ্ছা ছিল, কিন্তু বলি নাই কেন? আমি জানি ও বিন বাজাচ্ছে, ও সবাইকে নাচাচ্ছে। একটা টাইমে আমাদের দেশে সাপের ছবি হইতো না, নাচে নাগিন বাজে বিন, বিন বাজাইলে সাপ নাচে। আসলে সাপ তো কানেই শুনে না, নাচবে কিভাবে? শুনলেই তো নাচবে। আর বিন বাজাইলে সাপ আনতে পারে, এটা একটা ভুয়া ব্যাপার, টোটালটাই ভুয়া। বিন বাজাইলে কোনোদিন সাপ আসবে না। এগুলো সিনেমার গল্পেতে আমরা বুঝাইছি, মানুষের মধ্যে একটা ধারণা চলে আসছে। সিনেমা দেখা দেখা মানুষ এখন বিশ্বাস করে ওর বিন বাজাইলে সাপ আসে। ঠিক তেমনি এই বুদ্ধিজীবীরা অনলাইনে আইসা, বিভিন্ন টক শোতে আইসা মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ বিশাল বড় একটি দল, বাংলাদেশ যত বড় আওয়ামী লীগও তত বড়। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। তাদের নাম বলে লাভ নাই, থাম্বনেইলে কয়েকজনের ছবি দিছি। এই ছবি দেওয়ার পিছনে কারণ ইলিয়াস হোসেন সাহেব, ওনার 15 মিনিটের একটা অনুষ্ঠান, 15 মিনিটস, ওই অনুষ্ঠান গতকাল দেখে আমি তাজ্জব হয়েছি ভাই। হ্যাঁ, তাজ্জব হয়েছি এই জন্য যে আমি সিনেমার লোক তো। 5ই আগস্টের পরে কয়জন সিনেমার ডাইরেক্টরের, কয়জন সিনেমার প্রডিউসারের এইসব নোংরামি আপনারা শুনছেন? বলেন তো, এসব নারী ঘটিত ব্যাপার বা নারী দিয়ে হানি ট্র্যাপ কইরা, ওই যে ব্ল্যাকমেল কইরা ইউনিভার্সিটি দখল, জায়গা জমিন দখল, কোটি কোটি টাকা লেনদেন করা, এগুলো আপনারা শুনছেন? সিনেমার লোকের, সিনেমার কোন প্রডিউসার বা ডাইরেক্টরের শুনছেন ভাই? দু একটা ঘটনা পাইছেন, কিন্তু এত ভয়াবহ ঘটনা পাইছেন? এই যে ডাক্তার বাবরিওয়ালা, মানে জাহিদুর রহমান, ডাক্তার জাহিদুর রহমান, উনি বাবরি রাখছে, বাবরিওয়ালাকে বাবরিওয়ালা বলা যায়। এই বাবরিওয়ালা সাহেবের চেহারার দিকে আপনি তাকান তো, বোঝা যায় যে উনি হানি ট্র্যাপ করতে পারে। দেখলেই তো মনে হয় ভাই শরৎচন্দ্রের একজন পাঠক। হ্যাঁ, দেখলেই মনে হয় শরৎচন্দ্রের পাঠক। ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, নিহাতি ভদ্রলোক, পাঞ্জাবি পরে, শার্ট পরা কখনো দেখছেন? পরে না, টাইও পরে না, স্যুটও লাগায় না, পাঞ্জাবি পইরা ঘুরে, মানে পুরা সাহিত্যিক সাহিত্যিক একটা ভাব। কিন্তু এই ভাবের ভিতরের যে নোংরামিগুলা কালকে দেখলাম আমি ওই অনুষ্ঠানে, ইলিয়াস হোসেন সাহেব যেগুলা প্রকাশ করলো, ওগুলা দেখা ভাই ঘৃণা লেগে গেল। হ্যাঁ ভাই, ঘৃণা লেগে গেল। কাকে আর ভক্তি করুম, কাকে আর বিশ্বাস করুম? এদেরকে আমরা কত শ্রদ্ধা করতাম, কত ভক্তি করতাম। এর মধ্যে ওই যে মাসুদ কামাল সাহেবও আছে, উনিও যে এরকম, এটা ভাবতেই পারতেছি না। হায় হায়, চেহারা টেহারা দেখে মনে হয় এইসব নোংরা কাজের সাথে জড়িত।
কোথায় মেয়ে লোক দিয়ে হানি ট্র্যাপ কইরা ভাই কোটি কোটি টাকা আত্মসাৎ করা, ইউনিভার্সিটি আত্মসাৎ করা, এইটা কি ধরনের কথা? এনারাই যদি এরকম হয় সাধারণ মানুষ কই যাইব? ইনাদের আসল চেহারা দেখছেন কেমন, আর কথাবার্তা বলে কেমন? ইনাদের কথাবার্তা শুনেই কিন্তু চেঙ্গিস খানের ওই যে উজিরে আজম বলছিল যে আওয়ামী লীগে যায় যোগ দেন, আওয়ামী লীগে যোগ দিলে আপনার সমস্ত জুলুম ওরা ইনসাফে পরিণত করে দিবে। কারণ কি জানেন? এই আওয়ামী লীগের টিচার তো এরা, শিক্ষক এরাই অনলাইনে আওয়ামী লীগকে বৈধতা দিচ্ছে, বৈধতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। যেমন এই যে খালেদ মহিউদ্দিন চলে আসছে, খালেদ মহিউদ্দিনের পরিচয় দেওয়ার কিছু নাই, সবাই আপনারা চিনেন। নিজেকে কিভাবে ভাইরাল করতে হয় এটা সে খুব ভালো জানে। আপনাদের মনে নাই 5ই আগস্টের পরে সে সাদ্দামের একটা ইন্টারভিউ নিবে, এটা আগেই প্রচার করে দিয়েছে যে সাদ্দামের ইন্টারভিউ নিবে ছাত্রলীগের। ওই টাইমে সবাই তার উপরে ঝাঁপায় পড়লো, না আপনি কেন ইন্টারভিউ নিবেন, আপনি নিতে পারবেন না, আপনি কি স্বৈরাচারের দোষর, এগুলা বইলা টইলা। ইন্টারভিউ তো কিছুই হইলো না, কিন্তু তার নাম ফাটলো চারিদিকে। আবার দেখেন বহুদিন পর সে ঢাকায় আসছে, ঢাকায় নাই একটা বোমা ফাটাইছে। সে বোমাটা কি? উনি শেখ হাসিনার ইন্টারভিউ নিবে। আচ্ছা ভাই ব্রাদার, শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া খুব বড় কোনো ব্যাপার? আপনাদের কাছে কি মনে হয় এটা বিশাল একটা কাজ হবে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া? না, বিশাল কোনো কাজ না। শেখ হাসিনা গত 15 মাসে কাদের সঙ্গে না কথা বলছে, ওগুলো তো ইন্টারভিউর মতোই। গ্রামগঞ্জে, হাট বাজারে কোন লোক বাদ আছে ভাই? নাপিত থেকে আরম্ভ কইরা সেনাপতি পর্যন্ত কার সঙ্গে না কথা কইছে? সবাই সঙ্গেই কথা বলতেছে। গ্রামগঞ্জের অতি সাধারণ মানুষের সঙ্গে শেখ হাসিনা নিজেই কথা বলতেছে, নিজের ইচ্ছাতেই কথা বলতেছে, ঘন্টার পর ঘন্টা প্রতিদিন কথা বলতেছে। সেখানে খালেদ মহিউদ্দিন যদি ইন্টারভিউ নেয়, এটা বড় করে দেখার কি আছে? আমি তো মনে করি বড় কিছু দেখার কিছু নাই। ওনার ইন্টারভিউ নিতে পারবে বলেই তো উনি বলছে ইন্টারভিউ নিতে চাই। আপনাদের কি ভুলে গেলে হবে শেখ হাসিনার ডাইনাত কে ছিল? দরবেশ। হ্যাঁ, সালমান এফ রহমান। ওই দরবেশ ছিল শেখ হাসিনার ডাইনাত, আর ওই দরবেশের চ্যানেলে কাজ করতো এই খালেদ মহিউদ্দিন। দরবেশের ওই চ্যানেলে যাদেরকে ডাকা হইতো তাদেরকে আগে থেকেই বইলা নিত, ভাই একটু পচামু, কিন্তু একটু শক্ত কথা কমু, কারণ আপনারা আওয়ামী লীগের সাথে জড়িত, বুঝিনি তো? একটু শক্ত কথা না বললে অনুষ্ঠান তো হিট হবে না। ওগুলো বইলা কইয়া সামনে বসায়া একটু পচাইতো, পচায়া উনি ক্রেডিট নিত। হ্যাঁ ভাই, উনার ভিতরটা সাফ না তো? উনার ভিতরটা যদি সাফ হইতো তাহলে তো উনি এই যে বাংলাদেশে তৎকালীন কত মানুষকে কিডন্যাপ কইরা নিয়ে যাইত, এই যে মাদ্রাসা থেকে ছাত্রদেরকে উঠে নিয়ে চলে যাইত, গায়েব কইরা দিত। কোনদিন দেখছেন কোন মাদ্রাসা শিক্ষককে আইনা জিজ্ঞাসা করতে? অথবা যারা কিডন্যাপ হয়েছে, যারা আয়না ঘরে চলে গেছিল, যারা আয়না ঘর থেকে বাইচা ফিরছে, তাদেরকে আইনা সাক্ষাৎকার নিতে যে আপনাদেরকে কে গায়েব করছিল, কোথায় নিয়ে রাখছিল, এই ধরনের প্রশ্ন করতে কোনোদিন দেখছেন? এই ধরনের অনুষ্ঠানে সে যাইতো না। একটা টাইমে ওই চ্যানেল থেকে বিদেশ চলে গেছে। এই বিদেশ থেকেও কিন্তু সে কখনোই আওয়ামী লীগের এই যে টাকা পয়সার লুটপাট, আয়নাঘর, খুন খারাপি, এগুলা নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। কিন্তু তুলবে কেন ভাই? তার তো একটা উদ্দেশ্য আছে। তার এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এখন সে ঢাকায় আসছে। সেই উদ্দেশ্যটা কি জানেন? ওই সালমান এফ রহমান তার সাথে একটু যোগাযোগ করবে, এবং এই সালমান এফ রহমান শেখ হাসিনার কাছে বইলা দিবে যে আমার চেলারে একটা ইন্টারভিউ দাও। আর এই ইন্টারভিউটা কেমন হবে জানেন? ইন্টারভিউ কিন্তু সে নিবে, মুখে যখন বলছে সবকিছু তৈরি করেই সে এই টোকাটা দিছে, মানুষের রিয়াকশন জানতে চাইছে, ইন্টারভিউ সে ব্যবস্থা করে ফেলাইছে। ইন্টারভিউ নেওয়া কোনো কঠিন কাজ না। শেখ হাসিনা এই মুহূর্তে ইমেইলে ইন্টারভিউ দিতেছে। দেখলাম বাইরের একটা পত্রিকায় ইমেইলে ইন্টারভিউ দিছে। ওই ইন্টারভিউতে বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন বৈধতা পাবে না। আওয়ামী লীগের একটা বৃহৎ সমর্থন দল আছে, ওই সমর্থক দলকে বাইরে রাইখা নির্বাচন করলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন যেহেতু সামনে, খুব কাছাকাছি, ওই এজেন্ডা নিয়েই কিন্তু সে বাংলাদেশে আসছে। এখান থেকে সব ঠিকঠাক করে যে টোকা টাকা দিয়ে দেখলো কার কি রিয়াকশন, সব দেখা শুই না। এখন ওই ইন্টারভিউ কিন্তু সে নিবে বিদেশ যায়া। ইন্টারভিউ নেওয়া কোনো কঠিন কাজ না। শেখ হাসিনা সবাই সাথে কথা বলে, খালেদ মহিউদ্দিনের সাথে কথা বলবে না কেন? কিন্তু আমার আফসোস হয় কি জানেন? খালেদ মহিউদ্দিনকে দেখতেছি বিভিন্ন জায়গায় নিয়ে ওনাকে কথা বলার সুযোগ কইরা দিতেছে এই বাঙ্গু সুশীল সমাজ। এই বাঙ্গু সুশীল সমাজ উনার কাছ থেকে অনেক কিছু জানতে চায়, খালেদ মহিউদ্দিনের জ্ঞান নিতে চায়, খালেদ মহিউদ্দিনের কাছ থেকে জ্ঞান অর্জন করতে চায়। উনার কাছ থেকে কি ঘোড়ার ডিমের জ্ঞান অর্জন করবেন? উনি কি বলছে আপনাদের এই মঞ্চে দাঁড়ায়া? যে সাংবাদিকদের একমাত্র লক্ষ্য হইল মানুষ যা চায়, জনগণ যা চায়, জনগণের মন বুঝা ইন্টারভিউ নেওয়া, জনগণের মনের প্রশ্নগুলা সামনে তুইলা ধরা, জনগণের মনের চাহিদা পূরণ করা। ওই খালেদ মহিউদ্দিন সাহেব, জনগণের মনে তো অনেক রকম প্রশ্ন। মাত্র 2.5 কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়াকে জেলে পাঠাইলো,
মাত্র 2.5 কোটি টাকার জন্য উনার জীবনটাকে তছনছ কইরা দিল, উনাকে নজরবন্দি কইরা ঘরে রাইখা দিল, বিদেশে চিকিৎসা নিতে দিল না, উনার একটা ইন্টারভিউ নিতে পারলেন না, উনার কাছে যাওয়ার ইচ্ছা জাগলো না আপনার ভিতরে, বা আপনার ভিতরে তারেক রহমান সাহেবের একটা ইন্টারভিউ নিতে ইচ্ছা করে না, তারেক রহমান সাহেবকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে না। 111-এর সময় উনাকে ধরে নিয়ে যায়, উনার উপরে যে জুলুমটা করছিল, কারা এই জুলুম করছিল তাদের নাম প্রকাশ করতে ইচ্ছা করে না। আপনার ভিতরে কি ওই ইচ্ছাটা হয় না? ছাত্র শিবিরকে যেভাবে গুম খুন করছিল, এবং আল্লামা সাঈদী হুজুর মারা যাওয়ার পরের দিনই প্রায় 100 জন মানুষ মারা গেছিল, সেই মানুষগুলা কারা এটা জানার ইচ্ছা হয় না আপনার ভিতরে? বিডিআর যে 57 জন অফিসারকে হত্যা করা হইলো, উনাদের পরিবারের সাথে কি যোগাযোগ করতে ইচ্ছা করে না? উনাদের ইন্টারভিউ নিতে ইচ্ছা করে না? শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল, কারা ওই হত্যাকাণ্ড করছিল সেগুলো জানাইবার ইচ্ছা হয় না আপনার ভিতরে? এইসব প্রশ্ন আপনার ভিতরে আসে না? আপনি আইছেন শেখ হাসিনার ইন্টারভিউ নিবেন, কারণ সামনে নির্বাচন। একটু একটু কইরা যদি সাদা করা যায়, কালোকে যদি সাদা করা যায় একটু একটু কইরা, তাহলে তো নির্বাচনে ঢুকানো যাবে, তাই না? এইসব চিন্তা ভাবনা নিয়েই তো মাঠে নামছেন, বোঝা যায় আপনাদের উদ্দেশ্য। আরে ভাই, ওই সাংবাদিকের কার্ড, আপনি যে সাংবাদিকের কার্ডটা গলা ঝুলাইয়া অহংকার করেন, ওই সাংবাদিকের একটা কার্ড, বুঝছেন, ওই আইডেন্টি কার্ড আমাদের এফডিসি তে একজনের কাছে আছে। হ্যাঁ ভাই, একজনের কাছে আছে, নিজের নামও লিখতে পারে না। আওয়ামী লীগের এক সাংবাদিক, খুব উঁচু ধরনের সাংবাদিক, উচ্চ লেভেলের সাংবাদিকের সাথে হাত ফাঁক কইরা ওই কার্ড জোগাড় কইরা মানুষকে দেখাইতো যে সেও সাংবাদিক, ঠিক মতো নামও লিখতে পারে না মিয়া, বুঝছেন? কি সাংবাদিক আপনি? ওই লেভেলের সাংবাদিক, এটা আমি বলতে চাই না, আপনার লেভেলটা আরেকটু হাই, ওই দরবেশ লেভেলের হাই। আর ওই দরবেশের কোনো এজেন্ডা নিয়ে আপনি মাঠে নামছেন। আপনারা অনেকের প্রশ্ন করতে পারেন, দরবেশ তো ভাই জেলে, উনি বাইরে, কথা কয় কেমনে? এগুলা বিশ্বাস করেন না, প্রতিটি লোকই কথা বলতে পারে ভাই, সুযোগ আছে কথা বলার। আমাকে একদিন, বুঝছেন, জেলখানা থেকে একজন ফোন দিছিল, সেটা আওয়ামী লীগের আমলে বিখ্যাত এক অপরাধী ভাই, বিখ্যাত অপরাধী, অনেক মার্ডার কেসের আসামি। আমাকে ফোন দিয়ে বলতেছে, বড় ভাই কেমন আছেন? আমি ভাই ভালো আছি, চিনতে পারলাম না। কারে চিনতে পারলেন না? আজকে ইমনের জন্মদিন, এই জন্য আপনার ফোন দিলাম, ইমন নিয়ে কিছু কথা বললেন। আপনার কন্টেন্ট কিন্তু দেখি, ইউটিউব দেখি, আমারে বলতেছে, আমি অবাক হয়ে গেছি। তার মানে কি বুঝছেন, ইমনকে সালমান শাহ নিয়ে কিছু কথা বললেন, সেও সালমান শাহর ভক্ত। হ্যাঁ, সেও সালমান শাহর ভক্ত না, বন্ধু। হ্যাঁ ভাই, তাকে আমি সালমান শাহর সাথে দেখছি। তার মানে কি বুঝছেন, ওই জেলখানার ভিতর থেকে কথা বলা যায়। জানেন, আমাকে দাওয়াত করছে, কোনো একদিন চলে আসেন রাতে 9টা-10টার পরে, ভোর রাত্রে চলে যায়েন, আইসেন, এখানে খুব আনন্দ ফুর্তি করতে পারবেন, মৌজ মারতে পারবেন, মজা হবে অনেক, আইসেন। আমাকে জেলখানার ভিতরে দাওয়াত করছে, বলছে যে রাতে 9টা-10টায় ঢুকতে, আবার ভোর রাত্রে চলে আসতে। আমি কি ওই পথে যাওয়ার লোক? আমি বললাম থ্যাংক ইউ, ঠিক আছে, আবার কথা হবে। আমি অবাক হয়ে গেছি। আর নাম্বারটা কিভাবে পাইলো? আমার এই নাম্বারটা বহু জনের কাছে আছে, 30 বছর পুরানো নাম্বার, তো চেঞ্জ করুন না ভাই, নাম্বার চেঞ্জ করা ভালো না, কারণ আমার কাছে তো কোনো পাওনাদার নাই, আমার কোনো শত্রু নাই, আমি নাম্বার চেঞ্জ করতে যাব কেন? যাই হোক, এবার আসল কথায় আসি। মাথা যার, ব্যথা তার। হ্যাঁ ভাই, মনে রাখবেন, যার মাথা তারই ব্যথা, আর যার ব্যথা তারই সব চিন্তা। আমরাও কিছু চিন্তা করব, আমরাও কিছু শেয়ার করব, কিন্তু সবচেয়ে বেশি চিন্তাটা কার? এই দেশ নিয়া। এই দেশ বাদ দেন, শেখ হাসিনাকে নিয়া সবচেয়ে বেশি চিন্তাকার। শেখ হাসিনা যদি চলে আসে, সবচেয়ে বড় ক্ষতি কার হবে? একটু ভাইবা দেখেন তো। সবচেয়ে বড় চিন্তা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, কারণ গত 15 মাসের শেখ হাসিনার সমস্ত অডিও কলগুলো আপনারা জোড়া দিয়া শুনেন, ওনার একটাই টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উনি দড়িতে ঝুলাবেই, ওনার এটা প্রতিজ্ঞা। ওনার হাতে হ্যান্ডকাপ লাগায়া তারপরে গলায় দড়ি লাগাবে, এটা থেকে ওনার মুক্তি নাই। সবাইকে মাফ করে দিল, উনাকে মাফ করবে না। ওনার কথাতে কিন্তু বোঝা যায়, তার মানে কি ডক্টর ইউনূস স্যারই ওনার টার্গেট। তাহলে ডক্টর ইউনূস স্যার এখন গদিতে বসে রয়েছে, ওনার টার্গেট কি হবে? এর মুখ বন্ধ করা, একে ধ্বংস করে দেওয়া। তাই হবে না? একে যদি ধ্বংস না করতে পারে, উনি তো নিজেই ধ্বংস হয়ে যাবে নির্বাচনের পরে। যদি কোনো কারণে তারা আবার কারোর সাথে হাত টাত মিলায়া এই দেশে চলে আসে, তখন তো উনাকেই ধ্বংস করে দিবে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেই তো ঝুলাবে। এটা উনি বুঝে না, যার জন্য বলছি মাথা যার, ব্যথা তার। হ্যাঁ ভাই, উনারই ব্যথা, উনি সেই ব্যবস্থা কইরাই যাবেন, এর আগে যাইতে পারে না। আপনারা কি দেখেন নাই, জুলাই সনদপত্র যেদিন ঘোষণাপত্র পাঠ করতেছিল, সেদিন এনসিপি কেন যায় নাই? ওনার ইশারায় যায় নাই। এটা আমি ধৈর্যই নিব যে এই খোকারা, তোমরা আইসো না, তোমরা বাইরে থাকো, এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। হ্যাঁ ভাই, অনেক কাজ বাকি রয়ে গেছে। দেখেন, একটা টাইমে আমরা বলতাম কিংস পার্টি। এই যে আজকে আমি থাম্বনেলে যাদেরকে দিছি,
এদের একটা গ্রুপ আছে ভাই, গ্রুপ বলবো না গ্যাং বলবো, এরা তো ভাই গত 15 মাস ফাটায় ফেলাইছে এই কিংস পার্টি নিয়ে। আর ডক্টর ইউনূস যে একজন অথর্ব লোক, ওনার দ্বারা যে কিছুই হবে না এটা বুঝাইতে চাইছে আমাদেরকে। আগেই ওনারা ভালো ছিল, এখন ভালো নাই, এই কথাটাই বুঝাইতে চাইছে, কিন্তু বুঝাইতে পারে নাই, বুঝাইতে পারে নাই ভাই। হ্যাঁ ভাই, আজকে আমি একটু বাইরে গেছিলাম একটা কাজে, অনেকের সাথে আমি আলাপ করছি, সব সাধারণ মানুষ, আমি না হলো 20 থেকে 25 জন মানুষের সাথে আলাপ করছি। যেহেতু ইউটিউবিং করি আমাকে চিনে, ওইখানে একটু কিনতে যাই তার সাথে আলাপ করি, ওইখানে একটু দাঁড়াই তার সাথে আলাপ করি। এরকম আলাপের মাধ্যমে আমি যেটুকু বুঝতে পারছি, আমাদের দেশের নাগরিক এখন অনেক সচেতন, তাদেরকে আর ভোদাই বানানো যাবে না ভাই। ভোদাই হবে কারা জানেন? এই রাজনৈতিক দলের অনেকেই ভোদাই হবে। দেখেন কিভাবে ভোদাই বানাইছে। কিংস পার্টি নিয়ে এখন কেউ আলোচনা করে না, কারণ কিংস পার্টি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা করে, জামাতে ইসলামের সমালোচনা করে, ছাত্র শিবিরের সমালোচনা করে, সবাই সমালোচনা করে। একমাত্র বিরোধী দল ওরাই মাঠে, এই জন্যই ওদেরকে রাখা হয়েছে। এর মধ্যে আবার একটা ঘটনা ঘটায় ফেলাইছে ভাই, এটা খুব ভালো কাজ করছে। 8টা দল নিয়ে তারা একটা প্ল্যাটফর্মে চলে আসছে। ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে পাইছি, খুবই ভালো লাগছে। মঞ্জুর সাহেব আছে, খুবই ভালো লাগছে এবি পার্টির, এবং ভিপি নূর সাহেবও আছে গণপরিষদ নিয়ে। এরকম 8টা দল একটা জায়গায় আসছে। এটার দরকার ছিল ভাই, এটা দরকার ছিল। এটা যে কতখানি দরকার এটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। আমি একটু হালকা বুঝাইবার চেষ্টা করি। দেখেন, জামাতে ইসলাম একটা দল, ওনাকে অনেকেই ট্যাগ দেয়, অনেক রকম ট্যাগ দেয়। ওনারা ক্ষমা চাইলেই বলে আবার ক্ষমা চাইতে হবে, ওনারা রাজাকার, অনেক কিছু ট্যাগ দিয়া থাকে ওনাদেরকে, গেল একটা সাইড। আবার দেখেন এই যে বিএনপি কেও কিন্তু অনেক রকম ট্যাগ দিচ্ছে, বিশেষ করে অতীতের না, এই গত 15 মাসের অনেক অপকর্মের ট্যাগ দেওয়া হচ্ছে এই বিএনপি কে। তার মানে কি দাঁড়াইলো? 71-এর একটা অপবাদ জামাতে ইসলামের ঘাড়ে, আবার এই গত 15 মাসের অনেক কিছু ওনাদের ঘাড়ে চলে আসছে। হ্যাঁ, অনেক রকম দুর্নাম বিএনপির ঘাড়ের মধ্যে চলে আসছে, কিন্তু এনসিপির ঘাড়ে কিছু নাই। আছে, অনেক কিছু আছে, থাকুক, কিন্তু কোনো কিছু প্রমাণিত না। কেউ কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। অনেকে অনেক কথা বলছে, হাজার হাজার কোটি টাকা ঘুষ খাইছে, তদবির করছে, অমুক করছে, তমুক করছে, যে একটা ঘটনা চাঁদাবাজি ধরা পড়ছে, ওরা জেলে আছে, কিন্তু বাকি কেউ কিছু প্রমাণ করতে পারে নাই। এটা হলো চরম সত্যি কথা। যাই হোক, আমি সেই তর্ক করতে চাই না। আমি যেটা বুঝাইতে চাইলাম, বিএনপি একটা বড় দল, জামাত ইসলাম একটা বড় দল, মাঝখানে একটা দল দাঁড়ায় গেল। এই যে 8টা দল নিয়ে একটা দল হইলো এনসিপি, এটাও কিন্তু দাঁড়ায় গেল। এটাই কিন্তু ছিল মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। হ্যাঁ ভাই, এরকম আরো অনেক কিছু সামনে আসবে। যেমন এই যে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলে না ঈদের আনন্দের মতো একটা নির্বাচন হবে। কোন সাহসে বলে, কোন যুক্তিতে বলে? যুক্তিটা কি? বর্তমানের অবস্থা দেখে তো আমরা যুক্তি খুঁজে পাই না, কিন্তু যুক্তি আছে। যুক্তিটা কি জানেন? এই যে ছাত্র শিবিরের 50 লক্ষ নিজেদের সদস্য আছে, নিজেদের সদস্য বাংলাদেশে আছে, বিদেশে আছে। বিদেশ থেকে সবাই চলে আসবে নির্বাচনের আগে, তারাই ভলেন্টিয়ার হিসাবে কাজ করবে, এটা মাথায় রাখেন। এবং ছাত্র শিবিরের যেসব মা বোনরা রয়ে গেছে, তারা অলরেডি মাঠে কাজ করতেছে। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা বাড়িতে তারা পৌঁছে যাচ্ছে, চলে যাচ্ছে ভাই, তারা তাদের কাজ করে যাচ্ছে। ছাত্র শিবিরও সেইভাবে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এভাবে সাজায় যাচ্ছে। কিভাবে নির্বাচনটা করতে হবে আপনারা দেখবেন। এইটা তো গেল ছাত্র শিবিরের কথা। জামাতে ইসলামের কোনো ভলেন্টিয়ার নাই? আছে ভাই, আছে। এই যে রেস কোর্স ময়দানে সেদিন দেখেন নাই জামাতে ইসলামের ভলেন্টিয়ার আছে কিনা? এরা সবাই ভলেন্টিয়ার, এরা সবাই ভোটার, সবাই ভলেন্টিয়ার। এরা নির্বাচনের দিন ভলেন্টিয়ার হিসাবে এখানে দেখবেন দাঁড়িপাল্লা লাগায়া ওরাও কাজ করবে। সাথে থাকবে পুলিশ, মিলিটারি, র্যাব, সবাই সাথে থাকবে। একটা সুষ্ঠু নির্বাচন তো করতেই হবে ডক্টর ইউনূস স্যারকে, না কইরা কোনো উপায় আছে? সুষ্ঠু নির্বাচন হইতে হবে, কিন্তু নির্বাচনের আগে যেটা হইতে হবে জুলাই সনদপত্রের বৈধতা, সেই বৈধতা চলে আসবে। হ্যাঁ না ভোট, গণভোটটা কি আগে হবে না পরে হবে? আগে হবে, পরে হওয়ার কোনো কারণই নাই। আর প্রত্যেকটা দল যা যা এখানে বলছেন, এতদিন যেভাবে বসছেন, আর কোনো বসার দরকার হবে না। সবাই সিগনেচার আছে ভাই। 84টা দাবির মধ্যে প্রায় 48টা দাবি কি ছিল জানেন? 48টা পরামর্শ ছিল। বর্তমান যে সংবিধান আছে, এই সংবিধান সম্পর্কে 48টা সুপারিশ করা আছে, মানে 48টা দাবি জানানো হয়েছে। ওই 48টা দাবি যখন চলে আসবে গণভোটের মধ্যে, হ্যাঁ ভোটের মধ্যে যখন চলে আসবে, সংবিধান তখন কি থাকে? এই সংবিধান থাকে না। যে সংবিধান বেগম খালেদা জিয়া আজ থেকে 10 বছর আগে ছুঁড়া ফেলতে চাইছিল, ওই সংবিধান নিয়ে এখন আপনারা অনেকে আইসা বলেন হাস্যকর, হাস্যকর। যার জন্য পাটোয়ারি বলছে, আপনার যদি এত হাসি পায়,
আসেন আমাদের কাছে, আমরা আপনার কান্না ঝরিয়ে দিব, কারণ আমাদের কাছে অনেক অস্ত্র আছে। তাদের কাছে শহীদের চোখের পানি রয়ে গেছে ভাই, তাদের হাতের মধ্যে চোখের পানি রয়ে গেছে। ওই শহীদের চোখের পানি আপনার হাস্য উজ্জ্বল চেহারার মধ্যে, আপনার চোখের মধ্যে দিয়ে দিবে, তখন আপনিও কাঁদতে বাধ্য হবেন। কি ধরনের কথা বলছে বুঝছেন? যার জন্য মুরব্বীরা আপনারা কথাবার্তা বলতে সাবধান থাকেন, উল্টাপাল্টা কথা বলেন না। আপনারা মনে করেন না যে আপনারা যা কিছু চাইবেন তাই হবে, না, হইতে পারে না। যে যত বড়ই দল হন না কেন, বর্তমানে সবচেয়ে বড় দল কি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি হলো সবচেয়ে বড় দলের নেতা। উনি যেটা চাইবে সেটাই হবে। কে কি চাইতেছেন, কে কি বলতেছেন অনেক দেখছে, অনেক সহ্য করছে। এখন যা সিদ্ধান্ত আসবে উনার মাথা থেকে আসবে, আর ওইটা মাইনা নিতে বাধ্য হবেন। আর ওইটা মাইনা নেওয়ার জন্য রাজনৈতিকভাবে মাঠে কি কি কাজ করতে হবে সব কাজ শেষ, এখন শুধু দেখার অপেক্ষায়। কেউ ঘাবড়াবেন না ভাই, উপরওয়ালা আছে তো ভাই। উপরওয়ালা বারবার আমাদেরকে সুযোগ দিবে না, হ্যাঁ ভাই, বারবার সুযোগ দিবে না। 54 বছর পর আবার সুযোগ দিছে, সেই সুযোগটাকে কাজে লাগান সবাই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।